বন্ধুরা, গতকাল রাতে মিডল ইস্টে যা হয়েছে সেটা আমারও ভাবনার বাইরে। কেন বলছি? কারণ গত রাতটা কেমন গেছে মিডল ইস্টে সেটা আপনারা যদি একটু বুঝতে চান, একটু ছবিটা মাথায় আনতে হবে। সারা রাত ধরে, মানে পুরোটা রাত একটার পর একটা মিসাইল উঠছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। আমেরিকা আর ইসরায়েল মিলে বন্ধুরা ইরানের বড় বড় ঘাঁটিগুলো নিশানা করেছে কাল রাতে। আর ইরানও যে বসে আছে এরকম নেই, ইরানও বসে থাকেনি। ইরান পাল্টা মিসাইল ছুড়েছে, শুধু ইসরায়েল না, মিডল ইস্টের অনেক আরব দেশেও। এখন ভাবুন, এটা শুধু দুটো দেশের কিন্তু যুদ্ধ না, এটা একটা পুরো অঞ্চলের যুদ্ধ বর্তমানে হয়ে গেছে। আর এই যুদ্ধে যা পুড়ছে তা হলো তেলের ঘাঁটি, গ্যাসের পাইপলাইন, বিদ্যুতের প্ল্যান্ট, মানে এনার্জির যা যা কিছু আছে মিডল ইস্টে, যেটা দিয়ে পৃথিবীর ইন্ধন দিত গ্লোবাল পাওয়ারে, সেই এনার্জির যা যা আছে সেই এনার্জির পুরো যেটা দুনিয়ায় দাঁড়িয়ে আছে সেটাই কিন্তু ধ্বংস করা হচ্ছে। মিডল ইস্ট থেকেই পুরো পৃথিবীর বেশিরভাগ তেল যায়। ইউরোপ নেয়, এশিয়া নেয়, ভারত নেয়, চীন নেয়, আর সেই মিডল ইস্টে এখন আগুন জ্বলছে। শুধু রূপকভাবে না, আক্ষরিক অর্থেই তেলের ঘাঁটিগুলো জ্বলছে। গ্যাসের পাইপলাইন ফেটে গেছে, গ্যাস প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে বন্ধুরা। আর ওপরে ওপরে বন্ধুরা একটা বিশাল বড় আপডেট এসেছে। সেই আপডেট হলো রাশিয়ার ঘোষণা। দেখুন, রাশিয়া এখন বলে দিয়েছে যে 1 এপ্রিল থেকে তারা তেল আর গ্যাস বেচবে না। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত, মানে 3টে মাস পুরো দুনিয়াকে বলেছে দরকার থাকলে থাকো, আমরা দেব না। এই দুটো জিনিস একসাথে হলে কি হয় বলো তো? মিডল ইস্টের তেল বন্ধ, রাশিয়ার তেল বন্ধ, পৃথিবীর কাছে তেল পাওয়ার বড় দুটো রাস্তাই বন্ধ। এটাকে বলে এনার্জির লকডাউন বলতে পারেন। আর এনার্জি লকডাউন মানে সব বন্ধ, কলকারখানা, গাড়ি, বিদ্যুৎ, রান্নাঘর সব বন্ধ। বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে হালকা একটু দিয়ে দিলাম ট্রেলার। এবার একটু বিস্তারিত ঘটনায় আসি। আরও অনেকগুলি আপডেট রয়েছে, এটা মাত্র দুটো আপডেট দিয়েছি আপনাদেরকে ছোট করে। এবার বিস্তারিত বলি। গতকাল রাতে ইরানে কি হয়েছে সেটা থেকে শুরু করি। প্রথমে আসি স্টিলের কথায় বন্ধুরা। ইরান স্টিল বানানোর দিক থেকে একটা বড় দেশ, সেটা সবাই জানো। বড় বড় স্টিল কারখানা ছিল ইরানে। 6টা কারখানাকে সরাসরি নিশানা করা হয়েছে। আর 6টাই ধ্বংস হয়ে গেছে। আর এই 6টা কারখানায় ইরানের মোট স্টিল উৎপাদনের 70% হতো। মানে ইরানের স্টিল শিল্প রাতারাতি প্রায় শেষ। এখন তুমি হয়তো ভাবছো যে স্টিল কেন নিশানা করলো? কারণ এটার উত্তর একদম সহজ। স্টিল ছাড়া অস্ত্র বানানো যায় না। মিসাইলের খোল, ড্রোনের ফ্রেম, সামরিক যানবাহন সব কিছুতে স্টিল লাগে। তো ইরানের অস্ত্র বানানোর সক্ষমতাকে গোড়া থেকে কেটে দিতে চেয়েছে আমেরিকা আর ইসরায়েল। এরপর বন্ধুরা হামলা হয়েছে পানির প্ল্যান্টে। হ্যাঁ, পানির প্ল্যান্টে। এটা আসলে সরাসরি বিদ্যুৎ প্ল্যান্ট না, কিন্তু এই প্ল্যান্টের পানি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, মানে জল বিদ্যুতের সাথে যুক্ত আর কি। সেই প্ল্যান্টে হামলা করে বিদ্যুৎ সরবরাহ কাটার চেষ্টা করা হয়েছে। এটা কিন্তু ভয়াবহ, কারণ বিদ্যুৎ না থাকলে হাসপাতাল চলে না, পানি পাম্প হয় না, মানুষ বাঁচে না। এর পাশাপাশি একটা পারমাণবিক ঘাঁটিকেও বন্ধুরা নিশানা করা হয়েছে। এখনো অবধি সেখান থেকে রেডিয়েশনের কোনো খবরটা নেই, এটা ভালো। কিন্তু পারমাণবিক ঘাঁটিতে হামলা করা মানে আগুন নিয়ে খেলা। একটু ভুল হলেই পুরো অঞ্চল তেজস্ক্রিয় হয়ে যেতে পারতো। ধরুন যে রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারতো। আর এই ঝুঁকি নেওয়াটা নিজেই একটা পাগলামি। আর বন্ধুরা, সবচেয়ে যেটা আমাকে হতাশা করেছে বা হতবাক করেছে, তেহরানের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ে হামলা। আমির কবির ইউনিভার্সিটি নাম। সকালবেলা বড় বড় বোমা ফেলা হয়েছে, কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে। এটা বিশ্ববিদ্যালয়, মানে ছাত্রছাত্রীরা থাকে, গবেষণা হয়, এখানে হামলা কেন? কারণ এই বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির রিসার্চ হয়, যেটা কিছু অংশ সামরিক কাজেও ব্যবহার হতে পারে। বলছে না যে এটা হয়, বাট হতেও পারে। কিন্তু এটা একটা বিশ্ববিদ্যালয়, এখানে বোমা ফেলা মানে কোনো মানবিক যে সীমানা আছে সেই সীমানাটাকেও মানছে না এরা আর কি, যেটা বলতে গেলে। তো এই হলো ইরানের বর্তমান কাল রাতের হামলা। আর বন্ধুরা, ট্রাম্পের মিথ্যা খেলার একটা জঘন্য একটা
খেলা ধরা পড়েছে। কদিন আগে ট্রাম্প বলেছে যে 5 দিনের সিজফায়ার, মানে যুদ্ধ বন্ধ থাকবে 5 দিন, আলোচনা চলবে, কিন্তু সেই 5 দিনের মধ্যেই ইরানে আবার হামলা হয়ে গেল। মানে ট্রাম্পের কথার কোনো দাম নেই, সেটা নিজেই প্রুফ করে দিল আর কি। আর সেখানেই বোঝা গেল। তারপর পরশু ট্রাম্প আবার বলল যে 10 দিনের সিজফায়ার, 6 এপ্রিল পর্যন্ত ইরানের কোনো এনার্জি সাইটে হামলা হবে না, তেলের ঘাঁটি না, গ্যাসের ঘাঁটি না, পানির প্ল্যান্ট না, মুখ দিয়ে এই কথা বলেছে। আর কাল রাতে কি হলো, ইরানের স্টিল কারখানা ধ্বংস হলো, পানি প্ল্যান্টে হামলা হলো, পারমাণবিক ঘাঁটিতে হামলা হলো, বিশ্ববিদ্যালয়ে বোমা পড়লো। মানে ট্রাম্প মুখে বলছে শান্তি, হাতে দিচ্ছে যুদ্ধ। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ডাবল গেম, বিশ্বাসঘাতকতা। সোজা কথায় ইরানের একজন কর্মকর্তা আগেই বলেছিলেন যে এদের ওপরে বিশ্বাস রাখা মানে নিজেকে বোকা বানানো। কথা বলার সময় হামলা করে, আলোচনার টেবিলে বসার প্রতিশ্রুতি দিয়ে পেছন থেকে ছুরি মারে। এই যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই আমেরিকা কতবার বলেছে আসুন কথা বলি, সমাধান করি, ইরান এসেছে। আর সেই কথা বলার মাঝেই হামলা করে দিয়েছে। তো এই লোকগুলো বিশ্বাসের যোগ্যই না, এটা এখন ক্রিস্টাল ক্লিয়ার। ইরান যদি এখনও এদের সাথে বসে কথা বলতে যায়, সেটা হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল। এটা ইরানের জন্য সবচেয়ে বড় ভুল হবে। আর ট্রাম্পের আসল উদ্দেশ্যটা কি, সেটা নিয়ে একটু আপনাদেরকে পরে বলছি। আগে রাশিয়ার প্রসঙ্গটা শেষ করে নিই। দেখুন, রাশিয়া ঘোষণা করে দিয়েছে যে 1 এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তারা তেল এবং গ্যাস রপ্তানি বন্ধ করছে, কাউকে বেচবে না, ইউরোপ না, এশিয়া না, কেউ না। এর কারণ যে হিসেবে বলা হচ্ছে ইউক্রেনের ড্রোন হামলা। ইউক্রেনের ড্রোন রাশিয়ার তেলের ভান্ডারে হামলা করেছে বন্ধুরা। রাশিয়া যে জায়গা থেকে সবচেয়ে বেশি তেল সরবরাহ করত পুরো পৃথিবীকে, সে জায়গায় 40% ধ্বংস হয়ে গেছে ড্রোন হামলায়। তো রাশিয়া এখন কি করবে? তো বলছে ঠিক আছে, 40% তেলের ঘাঁটি শেষ, তাহলে আমরা বিক্রি করব না, নিজেদের যা আছে তা নিজেদের জন্য রাখবো। এই সিদ্ধান্তটা কতটা বড় সেটা বুঝতে হলে একটু সংখ্যা দেখতে হবে। রাশিয়া পুরো পৃথিবীর মোট তেল উৎপাদনের একটা বিশাল অংশ সরবরাহ করে। ইউরোপের অনেক দেশ এখনও রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল। গত 3-4 বছর ধরে যুদ্ধ চলছে। এই যুদ্ধের মাঝে এখনও ইউরোপ নিজে আত্মনির্ভর হতে পারেনি বন্ধুরা। রাশিয়ার তেলের ওপর এখনও নির্ভরশীল। ভারতও রাশিয়ার থেকে সস্তায় তেল, কিন্তু সেই রাস্তা কিন্তু এখন বন্ধ। মানে ভাবো, একদিকে মিডল ইস্টে তেলের ঘাঁটি পুড়ছে, অন্যদিকে রাশিয়ার দরজা বন্ধ করে দিল। পৃথিবীর দুটো সবচেয়ে বড় তেলের উৎস একেবারে বন্ধ। এর মানে কি জানো? পেট্রোলের দাম আকাশে যাবে, রান্নার গ্যাস সোনার চেয়েও দামি হয়ে যাবে, বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। বন্ধুরা, আসি ইরানের পাল্টা জবাবে। ইরান বসে থাকেনি। ইরান সতর্ক করে দিয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইউএইকে। বলেছে তোমাদের পাওয়ার প্ল্যান্টের কাছে যারা থাকো, পানির প্ল্যান্টের কাছে যারা কাজ করো, এখনই সরে যাও, কারণ আমাদের মিসাইল এদিকে আসছে। এটা একটা ওয়ার্নিং, কিন্তু ওয়ার্নিং মানে যুদ্ধটা আরো বড় হচ্ছে। এরপর তেল আবিবের দিকে মিসাইল ছোড়া হয়েছে বন্ধুরা ইরানের তরফ থেকে, একসাথে অনেক মিসাইল। ইরানের কাছে যত রকম মিসাইল আছে, কনিস্টার মিসাইল, ক্রুজ মিসাইল, সব ছোড়া হয়েছে। অনেকগুলো ইন্টারসেপ্ট করা গেছে, কিন্তু সব না। বেশ কয়েকটা মিসাইল তেল আবিবের ভেতরে গিয়ে পড়েছে, ভারী ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছে। বাহরাইনেও 2টো মিসাইল গেছে। পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে ঠিক কোথায় পড়েছে সেটা এখনো কনফার্ম হয়নি। আর এর পাশাপাশি সৌদি আরবে আমেরিকার বেসে হামলা, প্রিন্স সুলতান এয়ারবেস, এটা সৌদি আরবে আমেরিকার সবচেয়ে সামরিক বড় ঘাঁটিগুলোর একটা। সেখানে ইরানের মিসাইল পড়েছে। খবর হলো কমপক্ষে 10 জন আমেরিকান সৈনিক আহত হয়েছে, 2 জনের অবস্থা খুব গুরুতর, মারাও যেতে পারে। আর সমুদ্রের কথা যদি বলি বন্ধুরা, দুবাইয়ের কাছে আল সিউক বন্দরে 6টা আমেরিকান যুদ্ধজাহাজ ছিল। ইরানের নৌবাহিনী কাদির 380 ক্রুজ মিসাইল দিয়ে হামলা করেছে। ড্রোন আর মিসাইল একসাথে এই হামলায় উপয়োগ করেছে। ইরান দাবি করছে বেশ কয়েকজন আমেরিকান
সৈনিক মারা গেছে। আমেরিকার তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। আর সর্বশেষ যেটা খবর এসেছে বন্ধুরা, সৌদি আরবে একটা আমেরিকান F-16 বিমানকে জরুরি অবতরণ করতে হয়েছে, কারণ হয়তো ইরানের হামলায় বিমানটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা। বিস্তারিত এখনও আসছে, প্রপার রিপোর্ট আসেনি। বন্ধুরা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করি। আমাদের কি হবে, ভারতের কি হবে। দেখুন, ভারত এখন রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে। এই রাস্তা বন্ধ হয়ে গেলে ভারতকে বাজার থেকে চড়া দামে তেল কিনতে হবে, এটা ছাড়া কোনো রাস্তা নেই। মিডল ইস্টের তেলও যদি না পায় বা তাহলে সামনে কিন্তু কঠিন সময় আসছে। আর যেভাবে পাওয়ার প্ল্যান্ট এবং ডিপোগুলো, তেল ডিপোগুলো ধ্বংস করা হচ্ছে, পরিস্থিতি ভয়াবহ। পেট্রোলের দাম বাড়বে মানে ট্রাক লরি বেশি খরচ, মানে জিনিসপত্রের দাম বাড়বে। আলু পেঁয়াজ থেকে ওষুধ সব পর্যন্ত সব কিছুর দাম বাড়বে। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আরও বাড়বে। বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে। এটা শুধু ভারতের সমস্যা না, বললে ভুল হবে যে ভারতেরই শুধু সমস্যা, অন্য দেশের সমস্যা না। ভারতের সমস্যা না, পুরো পৃথিবীর সমস্যা। ইউরোপ আরও বেশি বিপদে পড়বে, কারণ তারা এনার্জির জন্য অনেক বেশি নির্ভরশীল। জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, এরা সবাই সংকটে পড়বে। চীনের তো এক্সপোর্ট মার্কেটেই এই তেল দিয়ে চলে, সব এক্সপোর্ট। আর এই সংকটটা মানে কি, মানে অর্থনৈতিক মন্দা বলতে পারেন, যে পৃথিবীর অর্থনৈতিক মন্দা আসতে চলেছে। মানে চাকরি যাবে, মানুষের দ্রব্যমূল্য বাড়বে, মানে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে যাবে। বন্ধুরা, একটা কঠিন প্রশ্নে আসি, ট্রাম্প কি সত্যি শান্তি চায়, নাকি এই যুদ্ধটা তার পরিকল্পনারই অংশ? দেখুন, আমার মনে হয় ট্রাম্প চাইছে পুরো পৃথিবীকে একটা সংকটে ফেলতে। যখন পৃথিবীতে এনার্জি সংকট আসবে, সব দেশ আমেরিকার দিকে তাকাবে। কারণ আমেরিকার নিজস্ব তেল আছে, গ্যাস আছে, শেল গ্যাস আছে। তখন আমেরিকা বলবে আমরা দিচ্ছি, কিন্তু আমাদের শর্তে। আবার ভেনেজুয়েলাকে দখলও করে নিয়েছে, তো ভেনেজুয়েলার তেলও আছে। তো এটা হলো একটা এনার্জি ডমিনেন্স বলতে পারেন। পৃথিবীকে এনার্জির জন্য আমেরিকার ওপর নির্ভরশীল করে দাও, তাহলে আমেরিকা পৃথিবীর বস হয়ে যায়। এটা কি শুধু আমার কথা? না বন্ধুরা, এটা শুধু আমার কথা না, অনেক বিশ্লেষকই বলছেন এই একই কথা। ট্রাম্পের পররাষ্ট্রনীতির মূলে আছে আমেরিকা ফার্স্ট। আর আমেরিকা ফার্স্ট মানে বাকি পৃথিবী দ্বিতীয়, তৃতীয়, শেষে। তো বন্ধুরা, এটাই হলো আজকের পরিস্থিতি। যুদ্ধ থামছে না, বরং বাড়ছে। ইরান ক্লান্ত হচ্ছে না, আমেরিকা আর ইসরায়েল থামছে না, রাশিয়া তেল বন্ধ করে দিচ্ছে, মিডল ইস্টের তেলের ঘাঁটি পুড়ছে। আর এইসবের মাঝে যে মানুষগুলো সবচেয়ে বেশি ভুগছে তারা হলো সাধারণ মানুষ। সেটা বলুন ইরানের সেই ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আহত, ইসরায়েলের যে মানুষগুলো রাতে ঘুমোতে পারছে না মিসাইলের ভয়ে, সাইরেনের ভয়ে, আমাদের মতো মানুষ যাদের পকেট টান পড়বে। নেতারা যুদ্ধ করে আর মানুষ মরে, এটাই হলো রিয়েলিটি। তো বন্ধুরা, আপনাদের কিরকম লেগেছে? যতগুলি আপডেট রয়েছে সবগুলি আপডেটের মধ্যে কোন আপডেট সব থেকে বেশি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের লাইক করে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ।